তার মানে ভারত পরীক্ষা করছে যে বাংলাদেশের আর্মি চিফের মাইন্ডে কি আছে। মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা দেওয়ার কারণে শেখ মুজিবুর রহমানের মনে সেনাবাহিনী সম্পর্কে একটু হিংসা ছিল, জেলাসি ছিল। এই কারণে তিনি সেনাবাহিনী পছন্দ করতেন না। দ্য মোস্ট ডেঞ্জারাস নেইবার অ্যান্ড দ্য পটেনশিয়াল এনিমি, ইন্ডিয়ার একটা পত্রিকায় একজন যখন এই ধরনের সাক্ষাৎকার দেয়, জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়তে হবে। এই প্রশ্ন উত্থাপনের মাধ্যমে সেনাবাহিনীর সাথে জনগণের একটি অনভিপ্রেত দূরত্ব তৈরি হয়েছে। 5ই আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সেই দূরত্বকে ব্যবহার করে হেজিমনিক ভারত এবং পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনার দোসররা বাংলাদেশে বিশৃঙ্খলতা এবং সেনাবাহিনী সম্পর্কে জনমনে সন্দেহ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে আমি আপনাদের এখন একটি ভারতীয় পত্রিকার একটি সাম্প্রতিক নিউজ আপনাদেরকে দেখাচ্ছি। ইন্ডিয়া টুডে 27 মার্চ 2025 বাংলাদেশ সম্পর্কে একটা আর্টিকেলের শিরোনামটা দেখুন, কত উস্কানিমূলক শিরোনাম হচ্ছে হোয়াটস অন বাংলাদেশ আর্মি চিফস মাইন্ড। একটি ভারতীয় পত্রিকা ইন্ডিয়া টুডে কিন্তু যেসে পত্রিকা না, ইন্ডিয়া টুডে ভারতীয় যে বর্তমান হিন্দুত্ববাদী সরকার মোদী সরকারের ইংরেজি মাউথপিস হচ্ছে ইন্ডিয়া টুডে। সেই ইন্ডিয়া টুডেতে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান সম্পর্কে বলা হচ্ছে হোয়াটস অন বাংলাদেশ আর্মি চিফস মাইন্ড। তার মানে ভারত পরীক্ষা করছে যে বাংলাদেশের আর্মি চিফের মাইন্ডে কি আছে। এবং সেই আর্টিকেলে আওয়ামীপন্থী বাংলাদেশি একজন ব্যারিস্টার, আমি মনে করি সে একজন ভারতীয় এজেন্ট, ব্যারিস্টার তানিয়া আমির কি কমেন্ট করেছে দেখেন। দ্য জেনারেল ক্যান ফার্মলি ব্যাক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু টু ডিক্লেয়ার অ্যান ইমার্জেন্সি ইউজিং আর্টিকেল। আমি আশা করেছিলাম এই গত 1 মাসের মধ্যে ব্যারিস্টার তানিয়া আমিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হবে। দুর্ভাগ্যবশত এখনো আমরা সেরকম মামলা হতে দেখি নাই। আমি মনে করি বাংলাদেশের দ্য মোস্ট ডেঞ্জারাস নেইবার অ্যান্ড দ্য পটেনশিয়াল এনিমি, ইন্ডিয়ার একটা পত্রিকায় একজন যখন এই ধরনের সাক্ষাৎকার দেয়, সে আসলে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ করছে। আমি যতটুকু আইন জানি, আমার মতে তানিয়া আমির রাষ্ট্রদ্রোহ করেছেন। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক কি থাকতে হবে? জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়তে হবে। ইস্পাত কঠিন ঐক্য যখন আমরা বলি, তখন দূরত্ব কমাতে হবে, দূরত্ব শূন্যে নিয়ে আসতে হবে। দূরত্ব শূন্যে নিয়ে আসতে হলে আমাদের আজকের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের দিকে তাকাতে হবে যে রাজনীতির প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী। ইট ইজ ইম্পারেটিভ, এটা আমাদের করতেই হবে। কিন্তু করতে হলে আমাদের একটু ইতিহাস বিশ্লেষণ প্রয়োজন। আমি একজন ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক হিসেবে আমি বিগত 55 বছরের ইতিহাস বিশ্লেষণের চেষ্টা করেছি আমার আজকের এই পেপারে। এবং এটা আমি দশকওয়ারি চেষ্টা করেছি, এভরি 10 ইয়ার্স ধরে আমি চেষ্টা করেছি। আমি জানি আমাদের সময় সীমিত, আমি চেষ্টা করব সীমিত সময়ের মধ্যে সংক্ষেপে আমার বক্তব্য তুলে ধরার জন্য। এই ইতিহাস বর্ণনা দরকার এই জন্যে যে ইতিহাস না জানলে আমরা বুঝতে পারবো না যে সংস্কারটা কিসের দরকার। কি সংস্কার করব আমরা? সংস্কার কি শুধু সেনাবাহিনীতে দরকার, নাকি রাষ্ট্র কাঠামোর মধ্যে সংস্কার দরকার? এটা বুঝবার জন্যে আমাদের একটি ইতিহাস বিশ্লেষণ প্রয়োজন। আমি একজন গবেষক হিসেবে নির্মোহভাবে আমার ইতিহাস বর্ণনার চেষ্টা করেছি। আমি খুব আনন্দিত যে আজকে সামরিক বাহিনীর সিনিয়র অফিসারগণ এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আজকের প্রধান অতিথি যিনি বাংলাদেশের প্রথম থেকে রাজনীতিতে সম্পৃক্ত আছেন। কাজেই তিনি শুনবেন যে আমি কিভাবে আমার ইতিহাস বর্ণনা করেছি ফ্রম দ্য পয়েন্ট অফ এ হিস্টোরিয়ান। এবং এখানে যদি কোনো ভুলভ্রান্তি আমি করে থাকি, তাহলে আমি আশা করব যে আপনারা যারা সিনিয়র, যারা সম্পৃক্ত ছিলেন,
তারা আমার ভুলভ্রান্তিগুলো উইথ রেফারেন্স ধরিয়ে দেবেন, যাতে করে পরবর্তী কোনো আর্টিকেল কিংবা আমি যদি কোনো বই লিখি তাহলে সেখানে আমি এই কারেকশনগুলো করে ফেলতে পারবো। তো আমার ইতিহাস বর্ণনাটা আমি একটু শুরু করি। আমি স্বাধীনতার পর থেকে শুরু করছি। দলের প্রতি রাগ অনুরাগ ছাড়া কিন্তু আমার বর্ণনা আমি দিচ্ছি। আমার রাগও নাই, অনুরাগও নাই, জাস্ট আই এম অ্যান অ্যাকাডেমিশিয়ান, সেই হিসাবে আমি দিচ্ছি। বাংলাদেশের সেনাবাহিনীতে প্রথম যে ব্যক্তি রাজনীতি এনেছিলেন তার নাম শেখ মুজিবুর রহমান। কেন বলছি? আমি আগেই বলেছি, অ্যাজ এ হিস্টোরিয়ান আমি কথা বলবো আপনাদের সাথে, আমি তথ্য প্রমাণ দিয়ে বলছি। কারণ শেখ মুজিবুর রহমান সেনাবাহিনী সম্পর্কে একটা ট্রমায় ভুগতেন। ট্রমার কারণটা হলো, তিনি যখন পাকিস্তানি আমলে রাজনীতি করেছেন, সেই রাজনীতির লাস্ট 14 ইয়ার্স ফ্রম 1957 টু 1971 পাকিস্তান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেনা শাসনের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। এই জন্যে সেনাবাহিনীর প্রতি শেখ মুজিবুর রহমানের একটা বিতৃষ্ণা ছিল এবং তিনি সেটা প্রকাশ্যে বলেছেন। এটা কোনো অপ্রকাশ্য ঘটনা ছিল না। অ্যান্থনি মাস্কারেনহাসের বাংলাদেশের লিগাসি অফ ব্লাড, অ্যান্থনি মাস্কারেনহাস কে ছিলেন? শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বন্ধু ছিলেন, সাংবাদিক। তিনি লিখছেন, শেখ মুজিব told me in February that he was against a powerful military force. I don't want to create another monster like the one we had in Pakistan. তার মানে তিনি বলছেন, আমি শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে। এই কথাটা গত 15 বছরে আপনারা ভুলে গেছেন, জনগণ তো ভুলেই গেছে, দুর্ভাগ্যজনকভাবে সেনাবাহিনীর কর্মকর্তারাও ভুলে গেছে যে শেখ মুজিবুর রহমান শক্তিশালী সেনাবাহিনী কোনোদিন চান নাই। এবং এটা তিনি বলেছেন ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি কোন ইয়ারে? 1972। তিনি ফিরে এসছেন জানুয়ারির 10 তারিখে, আর ফেব্রুয়ারিতে তিনি বলছেন আমি শক্তিশালী সেনাবাহিনী চাই না। এবং না চেয়ে তিনি, এবং আর একটা মনস্তাত্ত্বিক কারণ ছিল শেখ মুজিবুর রহমানের, সেটা হলো যে স্বাধীনতা ঘোষণা দেওয়ার দায়িত্ব তার ছিল রাজনৈতিক নেতা হিসেবে 1971-এ, সেটা তিনি দিতে ব্যর্থ হয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মহান দেশপ্রেমিক মেজর জিয়া, এবং মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা দেওয়ার কারণে শেখ মুজিবুর রহমানের মনে সেনাবাহিনী সম্পর্কে একটু হিংসা ছিল, জেলাসি ছিল। এই কারণে তিনি সেনাবাহিনী পছন্দ করতেন না। এবং তিনি যে রাজনীতিতে এনেছেন, শুধু এটা বলে ক্ষান্ত থাকেন নাই, তিনি কি করলেন? তিনি রক্ষী বাহিনীর সৃষ্টি করলেন। এবং রক্ষী বাহিনী সৃষ্টি করবার জন্য তিনি কাকে ডেকে আনলেন? জেনারেল ওয়ান ফ্রম ইন্ডিয়া। তিনি পার্সোনাল চিঠি লিখেছিলেন ইন্দিরা গান্ধীকে জেনারেল ওয়ানকে পাঠানোর জন্য, যাতে রক্ষী বাহিনী তৈরি হয়। এবং রক্ষী বাহিনী ওয়াজ এ পলিটিক্যাল ডিফেন্স ফোর্স। কাজে শেখ মুজিব ডাইরেক্টলি সেনাবাহিনীতে পলিটিক্স আনলেন বাই এই রক্ষী বাহিনী প্রস্তুত করার মধ্যে দিয়ে, বিকজ রক্ষী বাহিনী ওয়াজ এ পলিটিক্যালি ইনডক্ট্রিনেটেড বাহিনী। কাজে এটাই প্রথম রাজনীতির মাধ্যমে তৈরি সেনা ডিফেন্স ফোর্স ছিল রক্ষী বাহিনী। এবং রক্ষী বাহিনী তিনি কখন করলেন? মার্চ মাসে করলেন, উইদিন এ মান্থ। এই কথা বলার 1 মাসের মধ্যে অ্যান্থনি মাস্কারেনহাস। এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়েছিলেন, আপনারা বইপত্র ঘেটে দেখবেন, 1 ফেব্রুয়ারি থেকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়েছিলেন তিনি রক্ষী বাহিনী। কাজেই তিনি দ্বিতীয়বার পলিটিক্স আনলেন সেনাবাহিনীর মধ্যে বাই ইনস্টলিং দিস রক্ষী বাহিনী। 3 নম্বর, তিনি বাকশাল গঠন করলেন 1975 সালে। বাকশাল গঠন করে তিনি বাধ্যতামূলক করলেন যে সবগুলো সশস্ত্র বাহিনীর অধিনায়ককে বাকশালের মেম্বার হতে হবে। এর মাধ্যমে তিনি আরো পলিটিসাইজ করলেন সেনাবাহিনীকে। তার মানে সেনাবাহিনী পলিটিসাইজেশনের কথা যে আমরা বলছি, এটা শুরু করেছিল সেনাবাহিনী না, এটা শুরু করেছিলেন একজন রাজনীতিবিদ। এটা যেন আমরা ভুলে না যাই। তারপরে বাকশাল গঠনের পরে আমরা 1975 সালে কু অ্যান্ড কাউন্টার কু দেখলাম। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, এটা খুব প্রচার হয় আওয়ামী লীগের মিডিয়াতে, যে জিয়াউর রহমান প্রথম মার্শাল্লাহ দিয়েছিলেন বাংলাদেশে। সম্পূর্ণ মিথ্যা কথা। জিয়াউর রহমান প্রথম মার্শাল্লাহ দেন নাই। প্রথম মার্শাল্লাহ দেওয়ার যিনি চেষ্টা করেছিলেন তার নাম ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ।
তিনি যে ব্যর্থ কু করেছিলেন 3 নভেম্বর। ওকে, খন্দকার মুশতাক, কিন্তু খন্দকার মুশতাক আমার প্রেসিডেন্ট হয়েছিলেন পার্লামেন্টের মাধ্যমে, কাজে এখানে একটু সমস্যা আছে খন্দকার মুশতাকের ক্ষেত্রে। মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ডিক্লেয়ার করেছিলেন ফার্স্ট খালেদ মোশাররফ। হি ওয়াজ দ্য ফার্স্ট চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, খালেদ মোশাররফ, ফর 3 days। এবং তারপরে তিনি পরাজিত হওয়ার পরে, তার কু ব্যর্থ হওয়ার পরে সায়েম হয়েছিলেন সেকেন্ড চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, and জিয়াউর রহমান was the third chief marshal administrator বাংলাদেশের ইতিহাসে। এটাই আমাদের ইতিহাসের বইতে লেখা আছে। তিনি 3 নম্বরে মার্শাল ল দিয়েছিলেন এবং দেওয়ার পরে তিনি রাজনীতিতে আসেন, বিএনপির জন্ম হয়। বিএনপির জন্ম হওয়া নিয়ে অনেক বিতর্ক আছে। আওয়ামী লীগের যে মিডিয়া তারা বলতে পছন্দ করে যে বিএনপির ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে। এটা আওয়ামী মিডিয়ার বয়ান আজ পর্যন্ত চলছে। এটার কারণও কিন্তু বেসিক্যালি আওয়ামী লীগ ইনহেরেন্টলি তার যে সেনাবাহিনীর প্রতি যে একটি বিতৃষ্ণা, তারই বহিঃপ্রকাশ হচ্ছে বিএনপিকে বলা যে বিএনপি ক্যান্টনমেন্টে তৈরি হয়েছে। আমি যতদূর বইপত্র পড়াশোনা করে দেখেছি, তাতে আমি দেখেছি 3 জন সামরিক কর্মকর্তা বিএনপির তৈরিতে ভূমিকা রেখেছিলেন। কে? মুস্তাফিজুর রহমান সাহেব, কর্নেল আকবর এবং মেজর জেনারেল মাজিদুল হক। কিন্তু 3 জনই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন। 3 জনের কেউই তখন সার্ভিং সেনা কর্মকর্তা ছিলেন না। কাজেই আমি কোনো বইতে পাই নাই যে জিয়াউর রহমানের বিএনপি তৈরিতে সার্ভিং কোনো মিলিটারি অফিসার ভূমিকা রেখেছিলেন। যদি আপনারা কেউ পেয়ে থাকেন আমাকে রেফারেন্স দিলে আমি আনন্দিত হব, আমারটা আমি কারেকশন করে নেব। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো বইতে, কোনো ইতিহাস বর্ণনায় আমি পাই নাই কোনো সার্ভিং অফিসার বিএনপি তৈরিতে ভূমিকা রেখেছিলেন। এই হলো 1972 থেকে 1980 সালের মধ্যে পলিটিশিয়ান এবং আর্মির মধ্যে রিলেশন। আমরা চলে যাচ্ছি 81 থেকে 90। এই পিরিয়ডে জেনারেল এরশাদ সল মিলিটারি কু করেছিলেন। জেনারেল এরশাদ একটা ইলেক্টেড গভর্নমেন্টের বিরুদ্ধে, এবং কোন ইলেক্টেড গভর্নমেন্ট? মাত্র 3 মাস আগে ইলেক্টেড হয়েছিল প্রেসিডেন্ট সত্তার। প্রেসিডেন্ট সত্তার ইলেক্টেড হওয়ার পরে জেনারেল এরশাদ মার্শাল ল দিয়ে দেন, এবং দেন কিভাবে? তৎকালীন বিএনপির মধ্যে কিছু সুযোগ সন্ধানী উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিবিদ তাকে তখন সহায়তা করেছিল এটা করবার জন্যে, তাকে ইনস্টিগেট করেছিল মার্শাল ল দেওয়ার জন্য। আজকে যেমন তানিয়া আমির ইনস্টিগেট করছে জেনারেল ওয়াকারকে মার্শাল ল দেওয়ার জন্য, সেইভাবে বিএনপিরই কিছু অফিসার, কিছু মন্ত্রী তখন ইনস্টিগেট করেছিল এরশাদকে মার্শাল ল দেওয়ার জন্যে। তারপরে তিনি জাতীয় পার্টি গঠন করেন, সরকারে থেকেই জাতীয় পার্টি গঠন করেন, এবং পরবর্তীতে 90-এর গণ অভ্যুত্থানে তার পতন ঘটে। এবং 90-এর গণ অভ্যুত্থানে পতন ঘটার সময় সেনাবাহিনী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, আমরা যেন এটা ভুলে না যাই। এটা কর্নেল হক বলেন নাই। সেই সময় আর্মি চিফ ছিলেন জেনারেল নুরুদ্দিন। জেনারেল নুরুদ্দিন পরিষ্কারভাবে জেনারেল এরশাদকে জানিয়ে দেন যে আমরা সেনাবাহিনী জনগণের সঙ্গে আছে, আপনার সঙ্গে নাই। এবং এটা জানিয়ে দেওয়ার পরেই জেনারেল এরশাদ রিজাইন করার সিদ্ধান্ত নেন। কাজে আমি আজকে জেনারেল নুরুদ্দিন এখানে উপস্থিত নাই, কিন্তু আমি জনগণের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি সেদিন সঠিক অবস্থান গ্রহণ করেছিলেন। থ্যাঙ্কস টু জেনারেল নুরুদ্দিন। এরপরে আমরা চলে আসি 91 থেকে 2000 সালের মধ্যে। 91 থেকে 2000 সালের মধ্যে আমরা একটা ব্যর্থ সামরিক কু দেখতে পেয়েছি। জেনারেল নাসির একটা কুয়ের চেষ্টা করেছিলেন এবং দেশপ্রেমিক সামরিক অফিসারদের বাধার মুখে সেই কু ব্যর্থ হয়েছিল। এবং যাদের জন্য ব্যর্থ হয়েছিল তাদের মধ্যে একজন জেনারেল ইমামকে আমি এখানে দেখতে পাচ্ছি। জেনারেল ইমাম সম্ভবত সেই সময় 9 ডিভিশনের জিওসি ছিলেন, আমি যদি ভুল না বলে থাকি। এবং আমার বন্ধু মরহুম ব্রিগেডিয়ার জেনারেল রহিম, সে একটি বিরচিত ভূমিকা পালন করেছিল সেই সেনা বিদ্রোহ দমনে। জেনারেল রহিম আজকে আমাদের মধ্যে নাই, আমি তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। এবং ওই সময় দুটো নির্বাচন হয়েছিল। 91-এর নির্বাচনে
বিএনপি বিজয়ী হয়েছিল এবং বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবং ওই নির্বাচনে পরাজিত হওয়ার পর শেখ হাসিনা তদানীন্তন ভারতীয় হাইকমিশনার শ্রীনিবাসন কৃষ্ণন বোধহয় নাম ছিল, তার কাছে নালিশ করেছিল যে সেনাবাহিনী হারিয়ে দিয়েছে, সেনাবাহিনী আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছে, এমন একটা নালিশ নিয়ে শেখ হাসিনা ভারতীয় হাইকমিশনারের কাছে গিয়ে উপস্থিত হয়েছিল। এবং ভারতীয় হাইকমিশনার বলেছিল যে তোমার এই কথা ঠিক না, ফেয়ার নির্বাচনে তুমি পরাজিত হয়েছে। এই বইয়ের রেফারেন্স আমি আমার লেখায় আমি দিয়েছি, আপনারা বইটা পড়ে দেখবেন। বইটার নাম হচ্ছে দ্য জামদানি রেভলিউশন। দ্য জামদানি রেভলিউশনে ইন্ডিয়ান হাইকমিশনার তার সঙ্গে হাসিনার যে কথাবার্তা হয়েছে এটা ডিটেলস বর্ণনা করেছে। কাজেই 91 থেকে 2000 পর্যন্ত সেনাবাহিনীর রাজনীতিতে কোনো ভূমিকা ছিল না এক্সেপ্ট দ্য ফেইল্ড কু অফ নাসিম। এবং নাসিম যে কু করেছিল বা কুয়ের চেষ্টা করেছিল তার পিছনে আওয়ামী লীগের মদত ছিল। কাজে আমরা ভুলে না যাই সেই যে ব্যর্থ কু করা হয়েছিল সেটাও করা হয়েছিল রাজনীতিবিদদের সহযোগিতায়। কেন আমি বারে বারে রাজনীতিবিদদের কথা বলছি এটা আমি আমার বক্তব্যের শেষের দিকে আসব। এরপরে আমরা চলে আসি 2001 থেকে 2010। এই সময় খুবই ঘটনাবহুল পিরিয়ড গেছে বাংলাদেশের 2001 থেকে 2010। এই সময় আমরা একটা পরোক্ষ সেনা শাসন দেখেছিলাম 1/11 সরকার। 1/11 সরকার ওয়াজ নট এ ডাইরেক্ট কু, বাট ইট ওয়াজ অ্যান ইনডাইরেক্ট কু। কারণ এই কুয়ের মাধ্যমে তখন সেনাবাহিনী 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছে মঈন মাসুদের মাধ্যমে। এবং মঈন মাসুদ এবং ইন্ডিয়ার একটা নেক্সাস তৈরি হয়েছিল। আমি যেটা বলেছি জেনারেল মঈনের ভারত যোগ, ইন্ডিয়ান নেক্সাস, যেটার প্রমাণ ইন্ডিয়ান প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তার দ্য কোয়ালিশন ইয়ার্স বইতে লিখে গেছেন পরিষ্কারভাবে যে জেনারেল মঈন তার কাছে গিয়ে বলেছিল যে আপনি আমার চাকরির গ্যারান্টি দিবেন, তার পরিবর্তে আমরা শেখ হাসিনাকে 2008 সালের নির্বাচনে বিজয়ী করে আনব। এইখানেই ভারতের সাথে ইন্ডিয়ার, ভারতের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর যে নেক্সাস এইটা তৈরি হয়েছিল 1/11 সরকারের সময়। এটা যেন আমরা ভুলে না যাই। ইতিহাস যখন বর্ণনা করব তখন নির্মোহভাবে ইতিহাস বর্ণনা করতে হবে, এখানে কোনো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নাই। এবং সেই সময় বিএনপিকে ভাঙতে ডিজিএফআইকে ব্যবহার করা হয়েছিল। কাজে ডিজিএফআইয়ের যে ডাইরেক্ট পলিটিক্সে অংশগ্রহণ এটা শুরু হয়েছিল 1/11 সরকারের সময়। তখন দুটো নাম আপনারা সবাই চেনেন, আপনাদের অনেকের কলিগ ছিলেন, ব্রিগেডিয়ার বারী এবং মেজর জেনারেল আমিন। এই দুইজন বিএনপিকে ভাঙার জন্যে সর্বভাবে চেষ্টা করেছে মান্নান ভূঁইয়ার মাধ্যমে। এরপরে 2008 সালের নির্বাচন হলো। সেই নির্বাচনে ভারতের সাথে চুক্তি মোতাবেক হাসিনাকে নির্বাচনে জয়লাভ করানো হলো, বিপুল বিজয় করানো হলো। এবং এই বিজয়ে আরেকজন সামরিক কর্মকর্তা এখানে ভূমিকা রেখেছিলেন, তার নাম বলা আবশ্যক। তিনি বর্তমানে সম্ভবত পলাতক, লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ। লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ এটার সাথে জড়িত ছিলেন 2008 সালের নির্বাচনের সাথে। এরপরে হলো 2009 সালের বিডিআর ম্যাসাকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন, বিডিআর ম্যাসাকারের মাধ্যমে ভারত এবং আওয়ামী লীগ তারা বিডিআরের সৈনিকদের ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর মরাল ভেঙে দিতে সক্ষম হয়েছিল। পরবর্তী 15 বছর যে ফ্যাসিবাদী শাসন আমরা দেখেছি এবং সেনাবাহিনী চুপচাপ বসে ফ্যাসিবাদী শাসন দেখেছে, তার মূলে ছিল বিডিআর ম্যাসাকার। আমি বিশ্বাস করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন গবেষক হিসেবে, বিডিআর ম্যাসাকার না হলে বাংলাদেশ সেনাবাহিনী 15 বছরের ফ্যাসিবাদী ইন্ডিয়ার দালাল শাসন বরদাস্ত করত না। বরদাস্ত করেছে শুধুমাত্র বিডিআর ম্যাসাকারের কারণে। কাজে বিডিআর ম্যাসাকারের প্রকৃত বিচার হওয়া আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি কথা বলা আবশ্যক, বিডিআর ম্যাসাকারে যে বিদ্রোহ হয়েছিল বা বিদ্রোহকে উপলক্ষ করে যে ম্যাসাকার করা হয়েছিল, এই বিদ্রোহে ডাইরেক্টলি আওয়ামী লীগের হাত ছিল এবং শেখ পরিবারের হাত ছিল। তাদের প্রত্যেকের নাম এসছে, শেখ তাপসের নাম এসছে, শেখ সালিমের নাম এসছে, কিন্তু কারো বিচার হয় নাই। এবং আওয়ামী লীগের ডাইরেক্ট হাত থাকা মানে কি,
তার মানে হচ্ছে এটার সাথে ভারতের হাত ছিল। কারণ আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে বাংলাদেশে কোনো পার্থক্য নাই, যা আওয়ামী লীগ তাই ভারত বাংলাদেশে। কাজে এরা মিলিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মরাল শেষ করে দিয়েছে ওই 48 ঘন্টার মধ্যে। এরপরে যেহেতু বিডিআর ম্যাসাকারে আওয়ামী লীগের যোগসূত্র ছিল এবং আওয়ামী লীগ সাকসেসফুলি বিডিআর ম্যাসাকার করতে পেরেছে এবং এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ সেনাবাহিনীর তরফ থেকে সেইভাবে উচ্চারিত হয় নাই, যারা প্রতিবাদ করেছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং অন্য ব্রাদাররা তার প্রতিবাদ করে নাই। এই জন্য শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত করতে পেরেছিল এবং এই অবস্থাতেই বেগম জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা সম্ভব হয়েছিল। ক্যান্টনমেন্টের তার লিগ্যাল বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে এবং সেনাবাহিনী চুপচাপ সেটা দেখেছে। কারণ ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উৎখাত করা হয় 2010 সালের নভেম্বর মাসে, আর 2009 সালে বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়ে গেছে। কাজেই সেই সময় সেনাবাহিনীর এই মরাল জোরটা ছিল না যে তারা বেগম জিয়ার প্রতি এই অন্যায়ের প্রতিবাদ করতে পারে, তারা সেই অন্যায়ের প্রতিবাদ করে নাই। এবং ওই সময় আয়নাঘর নির্মাণও কিন্তু হয়ে গেছে, তার প্রমাণ আমি নিজে। কারণ র্যাবের যে আয়নাঘর, সেই আয়নাঘরে আমি একদিন ছিলাম। কাজে সেই আয়নাঘরে 2010 সালের জুন মাসে আমি একদিন ছিলাম। র্যাব 1 নম্বর হেডকোয়ার্টারের আয়নাঘর, যেখানে কিছুদিন আগে আমাদের ডক্টর ইউনূস সাহেব ভিজিট করে এসছেন, ওই জায়গাতে আমি একদিন ছিলাম। সো এই আয়নাঘর 2010 সালেই তৈরি করা হয়ে গেছে। এরপরে আমরা আসি 2011 থেকে 2020। এই সময়কে আমি মনে করি, আপনারা সব সেনাবাহিনী কর্মকর্তারা বসে আছেন, আমার সাথে দ্বিমত করবেন, কিন্তু আবারও বলি আমি একজন ইতিহাসবিদ। ইতিহাসবিদের দৃষ্টি দিয়ে আমি বলবো, এই সময়টা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সব থেকে লজ্জার সময়, 2010 থেকে 2020। কারণ বাংলাদেশ সেনাবাহিনী এই সময় একের পর এক ভুয়া নির্বাচন হতে দিয়েছে। এই সময় একের পর এক বাংলাদেশের সাথে ভারতের চুক্তি হয়েছে, একতরফা চুক্তি। বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়া হয়েছে ভারতের কাছে। সেনাবাহিনী একটা কথাও বলে নাই, বরং সেনাবাহিনীর কিছু কিছু উচ্চাকাঙ্ক্ষী অফিসার হাসিনার সাথে হাত মিলিয়ে এটাকে ইম্পোজ করেছে। তার প্রমাণ আপনাদেরকে একে একে আমি দিয়ে দিই। এই সময় 2014 সালের একদলীয় নির্বাচন হয়েছে, সেনাবাহিনী চুপ করে থেকেছে, অন্যদিকে তাকিয়ে থেকেছে। একদলীয় নির্বাচন হতে দিয়েছে। যে একদলীয় নির্বাচনের কথা বলে মঈন মাসুদ 1/11 কু করেছিল, সেই একদলীয় সরকার একদলীয় নির্বাচন 2014 সালে হলেও সেনাবাহিনী টু শব্দ করে নাই। এটা ইতিহাস, এটা বাস্তবতা। তারপর মেজর জেনারেল তারেক সিদ্দিকী একটা গং তৈরি করেছিল সেনাবাহিনীর ভিতরে, এবং তাদেরকে দিয়ে তারেক সিদ্দিকী পুরো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করেছে, যার মাধ্যমে যার উপর ভিত্তি করে আল জাজিরা তাদের বিখ্যাত যে নিউজ বের করলো, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। সেখানে দেখা গেল তারেক সিদ্দিকী কিভাবে সেনাবাহিনীকে ধ্বংস করেছে। এবং সেই সময় যিনি আর্মি চিফ ছিলেন জেনারেল আজিজের সাথে তার এক বন্ধু লন্ডনে যে থাকে কর্নেল শহীদ, তার সাথে কথোপকথনে আমরা দেখেছি যে জেনারেল আজিজ কর্নেল শহীদকে বলছেন, সিটিং আর্মি চিফ, যে তারেক সিদ্দিকী সবগুলি গুম খুনের জন্য দায়ী, এবং তিনি ইঙ্গিত দিচ্ছেন যে এই গুম খুনের নির্দেশ আসছে কার কাছ থেকে? শেখ হাসিনার কাছ থেকে। অর্থাৎ আর্মি চিফ, সিটিং আর্মি চিফ, তিনি বলছেন যে অবৈধ প্রাইম মিনিস্টার নিজে গুম খুনের নির্দেশ দিচ্ছেন, এবং এগুলো ইমপ্লিমেন্ট করছে কে? ইমপ্লিমেন্ট করছে এখন যিনি জেলে আছেন মেজর জেনারেল জিয়া, এবং এটা করাচ্ছে মেজর জেনারেল তারেক সিদ্দিকী। কাজে ওই সময় ডিজিএফআই যে কাজগুলো করেছে সেটা বাংলা সরাসরি আমি মনে করি গণতন্ত্র বিরোধী তো বটেই, মানবতা বিরোধী তো বটেই, তার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কাজ করেছে ওই সময় ডিজিএফআই 2010 থেকে 2020 সাল পর্যন্ত। যেমন ডিজিএফআইকে ব্যবহার করে জেনারেল এরশাদকে বাধ্য করা হয়েছে ইলেকশনে অংশগ্রহণ করবার জন্য 2014 সালে। তদানীন্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর নিজে এরশাদকে তার বাড়িধারায় বাসা থেকে ধরে নিয়ে সিএমএইচে নিয়ে গিয়েছে। এগুলো যেন আমরা ভুলে না যাই, এবং এগুলো যেন আমরা কার্পেটের নিচে
চেপে দেওয়ার চেষ্টা না করি, কারণ সব সত্য কথা আজকে আমাদের বলতে হবে। 5ই আগস্টের পরে বাংলাদেশে সকলকে সত্য কথা বলতে হবে এবং এই সাহস থাকতে হবে, সত্য কথা সুন্দরও সাহস থাকতে হবে সকলেরই, সে আর্মি হোক অথবা পলিটিশিয়ান হোক। জাস্টিস এস.কে. সিনহা তার বই এ ব্রোকেন ড্রিম, রুল অফ ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসিতে লিখেছেন জেনারেল আকবর ডিজিএফআই চিফ কিভাবে তাকে শারীরিকভাবে আক্রমণ করেছে এবং পিস্তল দিয়ে তাকে দেশ থেকে বের করে দিয়েছে। এস.কে. সিনহা কোনো ভালো লোক ছিলেন না। এস.কে. সিনহা বাংলাদেশের পরিণতির জন্য দায়ী ছিলেন, বাংলাদেশের বিচার বিভাগ ধ্বংস করার জন্য এস.কে. সিনহা দায়ী, বাট তাকে বের করে দেওয়ার জন্য ডিজিএফআইকে ব্যবহার করা, সেনাবাহিনীকে ব্যবহার করা, এটা মেনে নেওয়া যেতে পারে না, সে যেই হোক না কেন। কাজেই এই অন্যায় শেখ হাসিনা করেছিলেন, এই অন্যায় সেই ডিজিএফআই করেছিল। ডিজিএফআইকে দায়িত্ব নিতে হবে এবং তৎকালীন সেনা প্রধানকে দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব এড়ানোর কোনো উপায় নাই। এবং এই অবস্থার মধ্যে 2020 সালে আমরা দেখেছি বেনজির আহমেদ এবং র্যাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিল। অবস্থার এতটাই অবনতি হয়েছিল বাংলাদেশের এই পিরিয়ডে যে একজন রিটায়ার্ড মেজর জেনারেল তিনি মিডিয়াতে বলেছেন যে বাংলাদেশের সেনাপ্রধান ভারতের নির্দেশে সিলেক্টেড হয়। তিনি বলেছিলেন, আমার এখনো মনে আছে, কোট অ্যান্ড কোট, দিল্লির নির্দেশ ছাড়া বাংলাদেশে কোনো সেনাপ্রধান নিয়োগ হয় না। একজন সেনাবাহিনী বলেছিলেন এই কথা। তাহলে বাংলাদেশের অবস্থার অবনতি, কতটা অবনতি হয়েছিল বাংলাদেশের, যে এই দেশের সেনাপ্রধান দিল্লি থেকে নির্ধারিত হতো। এটাই বাংলাদেশের ইতিহাস। ফাইনালি 2020 থেকে 2025 আবারও ডামি নির্বাচন 2024-এ। সেই ডামি নির্বাচনেও সেনাবাহিনী চোখ বন্ধ করেছিল। সেনাপ্রধান ছিলেন জেনারেল শফিউদ্দিন। এই সমস্ত সেনাপ্রধানদের অন্তত মরাল রেসপন্সিবিলিটি নিতে হবে। লিগ্যাল রেসপন্সিবিলিটি না নিলেও তাদেরকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মরাল রেসপন্সিবিলিটি তাদেরকে নিতে হবে। এরই পরিপ্রেক্ষিতে এসছে বাংলাদেশে জুলাই বিপ্লব। আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণেরা জীবন দিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। আজকে জুলাই বিপ্লব হয়েছিল বলে এই আমার মতো একজন সাধারণ মানুষ আপনাদের র ক্লাবে এসে বক্তৃতা দিতে পারছে। আমি তো দেশেই আসতে পারতাম না জুলাই বিপ্লব না হলে। জুলাই বিপ্লব না হলে এখনো তো আমাকে এক্সাইলে থাকতে হতো, কি বলে, ইস্তাম্বুলে। তো কাজেই জুলাই বিপ্লবকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের। জুলাই বিপ্লবের হিরোদের আমি স্যালুট করি, আপনাদের আর্মিদেরও আমি স্যালুট করি, যারা নেমেছিলেন অন্তত হাসিনার বিরুদ্ধে 2 আগস্টে যারা নেমেছিলেন, সবাইকে আমি সালাম জানাই। আপনাদের পরিবারকেও আমি সালাম জানাই যারা আপনারা রাস্তায় নেমেছিলেন। এই পর্যন্ত আমার ইতিহাস বর্ণনা থেকে আমরা কি শিখলাম? এবার এইটাতে আসি, শিখলামটা কি? আমি যেটা শিখেছি, আমি জানি না আপনারা একমত হবেন কিনা, আমি শিখেছি বাংলাদেশের রাজনীতিতে যে দলীয় রাজনীতি মুক্তর কথা ইমামুজ্জামান ভাই বলেছেন, এই দলীয় রাজনীতির জন্য এইটা দায়ী নীতিহীন রাজনীতিবিদ এবং উচ্চাকাঙ্ক্ষী সেনা কর্মকর্তা চক্র। দিস ইজ মাই লার্নিং। তার মানে বলতে চাচ্ছি, এই যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন বয়ানে শুধুমাত্র সেনাবাহিনীকে দায়ী করা হয় রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য, এটা সঠিক না। রাজনীতি, সেনাবাহিনী যদি দলীয় রাজনীতি ঢুকে থাকে, তার জন্য উচ্চাকাঙ্ক্ষী অফিসাররা যেমন দায়ী, তেমনি দায়ী বাংলাদেশের নীতিহীন রাজনীতিবিদরা। সো ইটস এ নেক্সাস। এটা উভয় পক্ষের ব্যাপার, উভয় পক্ষের দায়। এটা কোনো এক পক্ষকে এটার জন্য দায়ী করা যাবে না। এটাই হচ্ছে আমার লার্নিং বাংলাদেশের 55 বছরের ইতিহাস থেকে। এখন কিভাবে করব? আমরা চাচ্ছি যে আর যেন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের তৈরি না হয়, আর যেন শেখ হাসিনার মতো নতুন কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের ক্ষমতায় না আসে, আর যেন কেউ সেনাবাহিনীকে ব্যবহার না করে। এটাই তো আমরা চাচ্ছি। তাহলে এটা চাইতে গেলে আমাদের সংস্কার 2 জায়গায় করতে হবে। শুধুমাত্র সেনাবাহিনীর সংস্কার করে এটার সলিউশন হবে না। কারণ সেনাবাহিনী সংস্কার হলে আপনারা ঠিক আছে আভ্যন্তরীণ সংস্কার করলেন, কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার হলো না। তাহলে দেখবেন আপনারা না চাইলেও রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যাবেন, রাজনীতিবিদরা আবার আপনাদেরকে ব্যবহার করবে। কাজে শুধুমাত্র সেনাবাহিনীর সংস্কার করে এই প্রবলেম আমরা সলভ করতে পারবো না। এই জন্য আমার রেকমেন্ডেশন 2টারই সংস্কার।
তো প্রথমে আমি সেনাবাহিনীর সংস্কারের কথা বলি। অভ্যন্তরীণ সংস্কার, কি কি অভ্যন্তরীণ সংস্কার, তার আগে একটু সেনা শাসন সম্পর্কে বলে নেই। আমরা দেখেছি 50-এর দশক থেকে 80-র দশক পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে সেনা অভ্যুত্থান হয়েছে। এখন কিন্তু সেনা অভ্যুত্থানের যুগ নাই। এখন সেনা অভ্যুত্থান করতে হলে কোনো না কোনো বিগ পাওয়ারের সাপোর্ট লাগবে। যেমন আপনাদেরকে 3টা উদাহরণ আমি দিই। ইজিপ্টে সেনা অভ্যুত্থান হয়েছে, জেনারেল সিসি। সেনা অভ্যুত্থান কার সাপোর্টে হয়েছে? আমেরিকা। আমাদের বাড়ির পাশে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়েছে, কার সাপোর্টে হয়েছে? চীন। বেলারুশে সেনাবাহিনীর লোক 1994 সাল থেকে ক্ষমতায়, লুকাশেঙ্কো কার সাপোর্টে আছে? রাশিয়া। তার মানে হচ্ছে কোনো না কোনো বিগ পাওয়ার ছাড়া আপনি সেনা অভ্যুত্থান করতে পারবেন না। ইট ইজ নট সাস্টেনেবল। সুতরাং সেনা অভ্যুত্থানের কোনো সুযোগ নাই। বাংলাদেশেও সেনা অভ্যুত্থান কোনোদিন হবে বলে আমি অন্তত বিশ্বাস করি না যে সেনা অভ্যুত্থান করা সম্ভব। ইট ইজ নট রিয়েলিস্টিক। তো তারপরে সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংস্কার দরকার। কি কি দরকার? প্রথমে আমি বলতে চাই আমাদের একটা জাতীয় নিরাপত্তা নীতিমালা দরকার। ডিফেন্স ডক্ট্রিন তৈরি করতে হবে। এই ডিফেন্স ডক্ট্রিন সবার সাথে আলোচনা করে আমাদের তৈরি করতে হবে, একেবারে রাজনীতি প্রভাবমুক্ত একটি ডিফেন্স ডক্ট্রিন। 2 নম্বর, সামরিক বাহিনীতে পদোন্নতি নীতিমালা করতে হবে, ভেরি ট্রান্সপারেন্ট, যাতে কোনো পলিটিক্যাল ইচ্ছা অনিচ্ছায় প্রমোশন না হয়। মিস্টার এক্সকে আমি পছন্দ করি, তাকে জেনারেল করব, আর মিস্টার ওয়াই এক্সের থেকে ভালো কিন্তু তাকে রিটায়ার করিয়ে দেব, এভাবে চলতে পারে না কোনো প্রফেশনাল সেনাবাহিনী। পদোন্নতি নীতিমালায় অবশ্যই মেরিটোক্রেসি ওভার প্যাট্রোনেজ থাকতে হবে। প্যাট্রোনেজের কোনো জায়গা নাই, মেরিটোক্রেসির উপরেই পদোন্নতি হতে হবে সেনাবাহিনীতে। 3 নম্বর, সেনা কর্মকর্তাদের বাণিজ্য সম্পর্কে রাখা যাবে না। নো সার্ভিং আর্মি কোনো বাণিজ্য সম্পর্কে থাকবে না, এটা আমার প্রত্যাশা। আপনারা একমত হবেন কি হবেন না এটা আপনাদের বিষয়। যেমন যেসব জায়গায় আপনাদের বাণিজ্য সম্পর্ক আছে সেসব জায়গায় আমি মনে করি রিটায়ার্ড আর্মি অফিসাররা কাজ করবে, নট সার্ভিং অফিসার। সার্ভিং অফিসাররা বাণিজ্য কোনো সংস্থায় কাজ করবেন না। 4 নম্বর সংস্কার, বেসামরিক দায়িত্ব থেকে সেনাবাহিনীকে উইথড্র করতে হবে। শুধুমাত্র ইন এইড অফ দ্য সিভিল ফোর্স তারা যেতে পারে এখন যেমন আছে, কিন্তু র্যাবের মতো সংস্থায় কোনো সেনা কর্মকর্তার থাকা উচিত না। আমি মনে করি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যে অবক্ষয় হয়েছে, এই অবক্ষয়ের একটা অন্যতম কারণ র্যাবে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের অন্তর্ভুক্তি, এবং এই খারাপ কাজটা করেছিল বিএনপি সরকার 2004 সালে। আমরা যেন এটা ভুলে না যাই। এই যেটা খারাপ, যে সরকারের হোক না কেন, এটা পরিষ্কারভাবে বলতে হবে এটা খারাপ। কাজে র্যাব থেকে আমি প্রস্তাব করব, র্যাব থেকে আপনাদের উচিত ইমিডিয়েটলি সকল সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উইথড্র করা। এই ইনিশিয়েটিভ আর্মি থেকে নেওয়া উচিত। আপনাদের আর্মি চিফের বলা উচিত র্যাব থেকে আমাদেরকে সবাইকে ফেরত দিয়ে দেন। 5 নম্বর, স্বচ্ছ সামরিক বাজেট। সামরিক বাজেট আমরা সবাই মিলে আমরা চাই শক্তিশালী সামরিক বাহিনী, কারণ আমাদের টিকে থাকতে হবে, আমাদের খরচ করতে হবে সামরিক বাহিনীতে, কিন্তু সেটা স্বচ্ছতার মাধ্যমে হতে হবে। এই জন্য আমার প্রস্তাব হচ্ছে একটা বিশেষ সংসদীয় কমিটি তৈরি হতে পারে স্পেশালি ফর সামরিক বাহিনীর দেখাশোনা করার জন্য, তার বাজেটের জন্য। তাহলে এটাতে একটা স্বচ্ছতা আসবে। 6 নম্বর, সাংস্কৃতিক শিক্ষা প্রদান। এটা একটা নতুন কনসেপ্ট আপনাদেরকে দিচ্ছি। আমি জানি না আপনাদের কারিকুলাম, আমি জানি না, মেবি আপনারা এই শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের যে সংস্কৃতি, আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য, 1000 বছরের স্বাধীন সুলতানি আমল থেকে শুরু করে এই পর্যন্ত বাঙালি মুসলমানের যে যাত্রা, এটা সম্পর্কে অবশ্যই সেনা কর্মকর্তাদের ডক্ট্রিনেটেড করতে হবে। তাহলে তারা আমাদের বাঙালি মুসলমানের ঐতিহ্য নিয়ে তারা গর্ববোধ করবে এবং এই ঐতিহ্য রক্ষার জন্য তারা জীবন দিবে দরকার হলে। এবং যতক্ষণ না পর্যন্ত আমরা তাদেরকে কালচারালি এডুকেটেড করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা একটা প্রকৃত দেশপ্রেমিক সেনাবাহিনী তৈরি করতে পারবো না। লাস্ট, প্রশিক্ষণে আন্তর্জাতিক মান অর্জন করতে হবে। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো আমাদেরকে নিতে হবে। আমি ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে যাওয়ার সময় নাই। এই প্রত্যেকটার উপরে একটা করে সেমিনার হতে পারে। যে 7টা পয়েন্ট আমি বললাম, এটা নিয়ে হক সাহেব চাইলে 7টা সেমিনার করতে পারবেন 7টা নিয়ে।
এবার আমি আসব রাষ্ট্রীয় সংস্কার। এই সমস্ত সংস্কার মূল্যহীন যদি আমরা রাষ্ট্রের সংস্কার না করি। রাষ্ট্র যদি বর্তমান অবস্থায় রেখে দেই, সেনাবাহিনীর সংস্কার করে কোনো লাভ নাই। কারণ রাষ্ট্রের বর্তমান অবস্থায় শেখ হাসিনা কেমন করে ব্যবহার করলেন সেনাবাহিনীকে? তিনি কেন ব্যবহার করলেন? ব্যবহার করলেন তিনি যাতে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেন। 5 বছরের ক্ষমতা 15 বছরে টেনে নিয়ে গেছেন, পারলে 20 বছর থাকতেন বর্তমান রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। কাজেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দরকার। আমি এখন একটা র্যাডিক্যাল প্রপোজাল আপনাদের জন্য দিতে যাব। এই র্যাডিক্যাল প্রপোজালে আপনারা চমকে উঠবেন, রাজিও হবেন না, রাজি হতেও পারেন। র্যাডিক্যাল প্রপোজাল হলো বাংলাদেশ মাস্ট গো ব্যাক টু প্রেসিডেন্সিয়াল সিস্টেম। প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাওয়া ছাড়া আমাদের এখান থেকে মুক্তির কোনো সুযোগ নাই। কেন বোঝাই আপনাদেরকে? এখন যে পার্লামেন্টারি সিস্টেম আছে তাতে দল ইলেকশন করে। দল ইলেকশন করলে সেই দলের যদি 151টা সিট হয়ে যায়, তারা অনাদি অনন্তকাল, সেই কি বলে কিয়ামত পর্যন্ত সেই দল ক্ষমতায় থাকতে পারবে। আপনি এখান থেকে মুক্তি পাবেন না। এবং যারা বলে, ধরেন এরকম বললো যে ঠিক আছে 3 টার্ম পর পর প্রাইম মিনিস্টার হতে পারবে না, এরকম যদি কোনো নীতি থাকে, তাহলে কি হবে? আমি ধরেন সেই পার্টির চিফ, আমি 2 টার্ম প্রাইম মিনিস্টার হলাম, 3 নম্বর টার্মে আমার ওয়াইফকে সেখানে বসিয়ে দিলাম 3 নম্বর টার্মে, 4 নম্বর টার্মে গিয়ে আবার আমি প্রাইম মিনিস্টার হয়ে গেলাম। তাহলে তো একই জিনিস চলবে, কোনো পরিবর্তন নাই। কাজেই আমাদের 2 টার্মের প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যেতে হবে যদি আমরা রাষ্ট্রকে সঠিক পথে আনতে চাই। 2 টার্ম, 5 বছরের 2 টার্ম, এর বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন না। এটাই হচ্ছে আমার প্রস্তাব। এবং সেখানে বাংলাদেশের সাধারণ মানুষও প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে পারে, যে কেউ প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে পারে। তাকে যদি জনগণ অ্যাকসেপ্ট করে, এখানে যারা বসে আছেন তাদের মধ্যে একজন প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন যদি জনগণ তাকে ভোট দেয়। জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবে, কিন্তু প্রেসিডেন্টের সাথে সংসদের একটা ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। অনেকে আপনারা বলতে পারেন আমাদের প্রেসিডেন্ট সিস্টেম তো আগেও ছিল। না, আমি যেটা প্রস্তাব করতে যাচ্ছি, এই প্রেসিডেন্সিয়াল সিস্টেম আগে কখনো ছিল না। তখন কিন্তু প্রেসিডেন্টের আবার একচ্ছত্র ক্ষমতা ছিল। আমরা কোনো একচ্ছত্র প্রেসিডেন্টের ক্ষমতা চাই না আমাদের দেশে, আমরা ভারসাম্য চাই ক্ষমতায়। এখানে পার্লামেন্টের সাথে প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য থাকবে। সেটা কি? ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। বাজেট প্রধান, বাজেট তৈরি করতে হবে। তাহলে বছরের বাজেট তৈরি করবেন প্রেসিডেন্ট। বাজেট তৈরি করে তিনি সেটা পার্লামেন্টের কাছে দেবেন। পার্লামেন্টে ওই বাজেট নিয়ে আলোচনা হবে। And Parliament will have the right either to accept or reject the budget. পার্লামেন্ট যদি রিজেক্ট করে বাজেটকে, তাহলে সেই বাজেট প্রেসিডেন্টের কাছে ফেরত যাবে। ফেরত যাওয়ার পরে প্রেসিডেন্ট তার ভিটো ক্ষমতা ব্যবহার করে এই বাজেট আবার পরিমার্জন করবেন, করে আবার পার্লামেন্টের কাছে পাঠাবেন। তার মানে প্রেসিডেন্টের একবার ক্ষমতা থাকবে পার্লামেন্টের কাছে এটা ফেরত পাঠানোর জন্য, এবং পার্লামেন্ট তখন এটাকে আবার বিচার বিবেচনা করবে। আমি যেটা বলতে চাচ্ছি যে দেশের বাজেট যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট উভয় জায়গায় অনুমোদিত হবে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের একটা টাকাও খরচ করা যাবে না। এই ক্ষমতার ভারসাম্যের এক্সাম্পল আমি দিলাম। অন্য সব ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা ভারসাম্য রাখবো সর্বক্ষেত্রে। 2 নম্বর, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার আমাদের অবশ্যই লাগবে। বাংলাদেশে যতক্ষণ গণতন্ত্র স্থাপিত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার লাগবে। কিন্তু কেমন সরকার সেটা? চিফ জাস্টিস হবেন সরকার প্রধান। চিফ জাস্টিস সরকার প্রধান হলে বিচার বিভাগ কিভাবে ধ্বংস হয় সেটা আমরা গত 30 বছরে দেখেছি। বাংলাদেশের বিচার বিভাগের যে অবক্ষয়, সেটার প্রধান কারণ ছিল নির্বাচনী এই কেয়ারটেকার ব্যবস্থা। কারণ সব দলই চেয়েছে আমার লোক যেন চিফ জাস্টিস থাকে যখন আমি ইলেকশন করব, এবং এটা করতে গিয়ে পুরো বিচার বিভাগ রাজনীতিকরণ হয়ে গেছে। কাজে এই প্রধান বিচারপতিকে এই দায়িত্ব দেয়া যাবে না। দিলে পরে বিচার বিভাগকে আমরা স্বাধীন রাখতে পারবো না, বিচার বিভাগে ওই পলিটিক্সের ওখানে হয়ে যাবে। তো আমার একটা প্রপোজাল আছে, আবারও বলি আমার প্রপোজাল, ইউ মে অ্যাকসেপ্ট, ইউ মে রিজেক্ট। আপনাদের আর একটা ভালো প্রস্তাব থাকতে পারে। আমার প্রস্তাব হলো
11 জনের তত্ত্বাবধায়ক সরকার হবে, 11 জনের 11 মেম্বার। 5 জন মেম্বার সিলেক্ট করবেন সরকারি দল, 5 জন মেম্বার সিলেক্ট করবে বিরোধী দল, তাহলে 5 আর 5 10, আর 1 জন মেম্বার সিলেক্ট করবেন চিফ জাস্টিস। 11 জন। এই 11 জন নিজেদের মধ্যে ভোটাভুটি করে তারা প্রধান, সরকার প্রধান, প্রধান উপদেষ্টা বা যে নামে আপনি দেন না কেন, ইন্টারিম সরকার প্রধানকে নির্বাচন করবেন, ওই 11 জন মিলে নির্বাচন করবেন। আমি আবারও বলি একটু পরিষ্কার করবার জন্য, সরকারি দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন, চিফ জাস্টিসের কাছ থেকে 1 জন, 11 জন। এই 11 জন মিলে তত্ত্বাবধায়ক সরকার হবে। এই 11 জন নিজেদের মধ্যে ভোট দিয়ে তাদের নাম্বার 1 ঠিক করবে। দিস ইজ মাই প্রপোজাল ফর কেয়ারটেকার গভর্নমেন্ট। এটা হলে পরে আমরা বিচার বিভাগকে এর থেকে আলাদা রাখতে পারবো। 3 নম্বর, একটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লাগবে। এখানে কেউ কেউ বলছেন, আমরা হয়তো শুনবো আমার পরবর্তী যিনি কথা বলবেন তার কাছ থেকে, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কথা বলছেন। যেটাই করেন না কেন, একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লাগবে যিনি সরকার প্রধান বলতে আমি প্রেসিডেন্ট মিন করছি, প্রেসিডেন্টের সাথে সশস্ত্র বাহিনীর একটা ব্রিজ হিসেবে কাজ করবেন, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আর 4 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব কমানোর জন্যে, কমানো শুধু না, যাতে দূরত্ব না থাকে এবং যাতে ভবিষ্যতে কোনোদিন ফ্যাসিবাদের উত্থান না হয়, এটার জন্য আমার 4 নম্বর প্রস্তাব, মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত সামরিক অফিসারদের অবশ্যই বিচার করতে হবে। এখানে কোনো ছাড় নাই। এটাই যদি আমরা ছাড় দেই, তাহলে আমরা 5ই আগস্ট থেকে কিছুই শিক্ষা গ্রহণ করি নাই, আমরা হাসিনার 15 বছর থেকে কিছুই শিক্ষা গ্রহণ করি নাই। এটা যদি বিচার নিশ্চিত করতে পারি, তাহলে সামরিক বাহিনীর মধ্যে যেগুলি উচ্চাকাঙ্ক্ষী অফিসাররা থাকবে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। ভবিষ্যতের জন্য আমরা এক্সাম্পল ক্রিয়েট করতে পারবো। আমার বক্তব্য প্রায় শেষ করে এনেছি। আমি অনেক প্রস্তাব আপনাদেরকে দিয়েছি আজকে। এই সব প্রস্তাবের সাথে আপনারা একমত হবেন এমন আশা আমি করি না। কিন্তু আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আজকে এমন একটা বিতর্কের সূচনা করা, যেই বিতর্কের পরে আমরা সবাই মিলে এক হয়ে আলোচনা করে আমরা এমন একটা রিফর্ম করতে পারবো, যেই রিফর্মের ফলে বাংলাদেশ একটা প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে, বাংলাদেশের সেনাবাহিনী এবং জনগণের মধ্যে কোনো দূরত্ব থাকবে না, প্রয়োজনে বাংলাদেশের জনগণ এবং সশস্ত্র বাহিনী একসঙ্গে বিদেশি আক্রমণকে মোকাবেলা করবে। আমি ওরকম একটা রাষ্ট্র দেখার স্বপ্ন দেখি, যেখানে জনগণ এবং সশস্ত্র বাহিনী একসাথে দাঁড়াবে। তার একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দেই। কয়েক মাস আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আমি একটা ছবি দেখেছিলাম। বিজিবির এক জওয়ান, তিনি অস্ত্র তাক করে আছেন ভারতের দিকে, আর তার পাশে একজন কৃষক হাতে একটা কাস্তে নিয়ে সে ওখানে দাঁড়িয়ে আছে। তার মানে রাষ্ট্র পাহারা দিচ্ছে, সেই কাস্তে হাতে কৃষক এবং বন্দুক হাতে সশস্ত্র বাহিনীর মেম্বার। আমি ওই বাংলাদেশের স্বপ্ন দেখি এবং ওই বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্যে আমি আজকে আপনাদের কাছে কতগুলো প্রস্তাব রাখলাম। আমি রাওয়া ক্লাবকে এবং কর্নেল হককে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এরকম একটা অডিয়েন্স আমাকে উপহার দেওয়ার জন্যে, যেই অডিয়েন্সের কাছে আমি আমার এই প্রস্তাবগুলো রাখতে পারলাম। এবং আপনাদেরকে বলি, সরকারের বিভিন্ন সংস্থা থেকে আমাকে গত 5 মাসে বহুবার টেলিফোন করে বলা হয়েছে তাদের কাছে গিয়ে বাংলাদেশের সংস্কার প্রস্তাব দেওয়ার জন্য। আমি যাই নাই। এই প্রথম আমি মনে করেছি রাওয়া ক্লাব ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম যেখানে আমি সংস্কার প্রস্তাব দিতে পারি, কারণ রাষ্ট্র পরিচালনায় জনগণের সাথে সশস্ত্র বাহিনীর ভয়েস থাকতে হবে। এই জন্য আমি মনে করেছি রাওয়া ক্লাব ইজ দ্য বেস্ট প্লেস যেখানে আমি এই র্যাডিক্যাল আইডিয়াগুলো আপনাদের জন্য দিতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা এতক্ষণ ধরে আমার বক্তব্য শুনেছেন ধৈর্য ধরে।